জায়েদকে দেখছি, ইব্রাহিমকে দেখছি, রাফিউদ্দিন ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার কিনা আর একবার বোর্ড ক্লিয়ার করে একটু আমরা মন্তব্য করবো। হ্যাঁ, তাহলে আমাদের কারেকশন করতে সুবিধা হবে, যেন ছিটছিটটা না করে সেটা যাতে আমরা করতে পারি। আমি সানিকে দেখছি, মাকরুমা সুলতানা, ব্যাড বয়, আচ্ছা, নাইম খান, আরাফাত ফারহান, নুসরাত জাহান, রোহিত, ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছি অনেকে। আমি আবিদকে দেখছি, ক্লিয়ার স্যার, ক্লিয়ার, সবাই ক্লিয়ার বলছি। তো আমরা ধীরে ধীরে আলোচনায় যাব। আর একটা তথ্য আপনাদেরকে দেই, আপনারা অনেক সময় ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে কিন্তু যখনই দেখা হয় ভিডিওটা 2 থেকে 2 মিনিট মতো কিন্তু একটু আনক্লিয়ার আসে, 2 মিনিট পরে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সবার জন্য একটু বলে দিই। আর একটা কারেকশন হচ্ছে, যদি আপনাদের মনে হয় ইউটিউব থেকে আপনি এটা নামিয়েও নিয়ে দেখতে পারেন, নামিয়ে নিয়ে দেখলে আপনি বারবার এটাকে দেখতে পারবেন, আপনার বুঝতে সুবিধা হবে। অনেকে ইউটিউব থেকে যদি আবার আপনি এখানে ফেসবুক থেকে ওটা আপনি আপলোড করে রাখতে পারেন, যাতে বারবার দেখতে পারেন, যেখানে সমস্যা হলে সেখানে আবার দেখে নিলেন। ইউটিউব থেকে দেখতে পারেন, যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে হেল্প নেবেন, ঠিক আছে? ওকে। আর যদি কোনো কারেকশন থাকে আমাদেরকে দিবেন, সেটা আমরা চেষ্টা করবো সেভাবে এটা দেওয়ার। তো আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। তবে আজকে আমার আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে যা পড়াবো সবই গুরুত্বপূর্ণ, সব পরীক্ষায় আসার মতো। অর্থাৎ সিটবেল্ট সবাই বেঁধে ফেলি আর পড়ার ভিতরে পুরো মনোযোগ দিব। আর নিজেরা কথা বলবো না, প্রথমত সত্য হচ্ছে নিজেরা কথা বলবো না, কথা বলবেন আমার সাথে। কোশ্চেন থাকলে আমাকে করবেন, বাট নিজেদের সাথে কথা বলবেন না। ওকে, যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু এখানে কমেন্টস করবেন, আমার সাথে সাথে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমার আজকে আলোচনা আমি কিন্তু বোর্ডের উপর অলরেডি লিখে রাখছি। বেগ ধ্রুবক, বিক্রিয়ার ক্রম, সংঘর্ষ তত্ত্ব, বিক্রিয়ার অবস্থা তত্ত্ব, সংকলন সত্য, আমরা ধাপে ধাপে এগুলো আলোচনা করবো, ঠিক আছে? প্রথমে আসি আমরা বেগ ধ্রুবক। তো আমরা দেখেছিলাম গতদিন, যদি কোনো বিক্রিয়া স্টার্ট হয়, বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু একেবারে সর্বোচ্চ পর্যায়ে থাকে, আর উৎপাদের ঘনমাত্রা থাকে একেবারে জিরোতে। যখন টাইম স্পেন্ড হয় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, তখন কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে, উৎপাদ বাড়তে থাকে। তার মানে কি? আসলে বিক্রিয়াটা নির্ভর করে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রার উপরে। এই বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি থাকবে, আমার বিক্রিয়ার হার কিন্তু তত বেশি হবে। তার মানে আমরা কি বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক? ওকে, বলা যায় কিনা? এই তথ্যটা সবাই একটু লিখে ফেলবো যে রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা, রাইট? তার মানে আমি লিখতে পারি মাইনাস ডিসি বাই ডিটি সমানুপাতিক সি, ঘনমাত্রা, কনসেন্ট্রেশন, রাইট? ওকে, তাহলে আমরা লিখতে পারি কিনা মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়ালস টু কেসি, কে একটা সমানুপাতিক ধ্রুবক, রাইট? এই কেটা কিন্তু আসলে বেগ ধ্রুবক, বেগ ধ্রুবকটাকে আসলে কে দ্বারা ডিফাইন করা হয়। তাহলে আমরা কেটাকে ডিফাইন করতে চাচ্ছি, কেটাকে সংজ্ঞায়িত করতে চাচ্ছি। হোয়াট ইজ কে? কেটা আসলে কি সেটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, তো কে যদি আমরা দেখতে চাই, আমরা যদি c equals to 1 মোলার লিখি, আমরা কি বলতে পারি যে dc by dt equals to k, বলা যায় কিনা? তার মানে কি 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট কোনো রাসায়নিক বিক্রিয়ার হারই হবে ওই বিক্রিয়ার বেগ ধ্রুবক। 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট কোনো রাসায়নিক বিক্রিয়ার হারই হবে ওই বিক্রিয়ার বেগ ধ্রুবক। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার ঘনমাত্রা 1 মোলার হয়, ওই বিক্রিয়ার যে হার আমরা পাবো ওটাই বেসিক্যালি বেগ ধ্রুবক কে। এই সংখ্যাটা 22টা স্টার দিয়ে রাখবে এর উপরে, পরীক্ষায় পড়বে, ধরে নিয়ে পড়বে। এত গুরুত্বপূর্ণ বেগ ধ্রুবকের সংজ্ঞা এক ভাগ পড়ে,
এই জন্য আমরা এটা প্রথমে এটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি এটা খুবই সিম্পল, খুবই সহজে আমরা বুঝতে পেরেছি। আমরা একটা মেসেজ পেলাম, কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় যে সমস্ত বিক্রিয়ক অংশগ্রহণ করবে তাই ওই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা পদের সমানুপাতিক, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়ে বিক্রিয়ার হার তত বাড়ে। বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমে, ঘনমাত্রা কমলে বিক্রিয়ার হারও কি কমে যাবে। আমি রাফি আমিনকে দেখছি, শুভকে দেখছি, আল মামুনকে দেখছি, ফারাবিকে দেখছি, অনেককে দেখছি পরে জয়েন করছে। আপনারা শেয়ার করে, অনেকেই জয়েন করে ফেলেছে। সবার সাথে শেয়ার করেন যাতে আমরা সেই ক্লাসটা সবাই আমরা কন্টিনিউ করতে পারি। তাহলে আমরা বেগ ধ্রুবকের সংজ্ঞা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট সেকশনে লিখে ফেলবো। বেগ ধ্রুবকের সংজ্ঞা ক্লিয়ার কিনা। বেগ ধ্রুবকের সংজ্ঞা কিন্তু একভাব পরীক্ষায় করে। একটু কমেন্ট সেকশনে লিখবো যে বেগ ধ্রুবকের সংজ্ঞা ক্লিয়ার কিনা। বেগ ধ্রুবকের সংজ্ঞা ক্লিয়ার কিনা হলে তাহলে আমরা বিক্রিয়ার ক্রমে চলে যাবো। খুব গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, বিক্রিয়ার ক্রম নির্ণয়। যে কোনো বিক্রিয়া দিলে আমরা যে ক্রমটা নির্ণয় করতে পারি, এমসিকিউ এর জন্য, জ্ঞানের জন্য, অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সিকিউ এর জন্য আমাদের সংঘর্ষ তত্ত্ব, বিক্রিয়া অবস্থা তত্ত্ব, সক্রিয়ণ সত্য আসতেছে। আমরা এটা বুঝেছি কিনা? ইয়েস স্যার। তাহলে সংজ্ঞাটা এরকম, 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট কোন রাসায়নিক বিক্রিয়ার হারই হবে ওই বিক্রিয়ার বেগ ধ্রুবক। যদি কোন রাসায়নিক বিক্রিয়ার ঘনমাত্রা 1 মোলার হয় তাহলে ওই বিক্রিয়ার হারই হবে তার বেগ ধ্রুবক। 1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট কোন রাসায়নিক বিক্রিয়ার হারই ওই বিক্রিয়ার বেগ ধ্রুবক। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার বলছো অনেকে। এখন আমরা চলে যাব বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম এখন আমরা চলে আসছি। বিক্রিয়ার ক্রম আমরা ঠিক করলাম যে বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা। ওকে, খুব ভালো করে খেয়াল করবো। তাহলে আমি একটা বিক্রিয়া ধরলাম মনে করেন, কারণ আমাকে যখন বিক্রিয়া দিবে সব মোল সংখ্যা তো ইকুয়াল হবে না, মোল সংখ্যার ভেরিয়েশন থাকতে পারে। আবার একই মোলের সংখ্যা 1 মোল থাকতে পারে, কোন বিক্রিয়া 2 মোল থাকতে পারে, 3, 4 ভেরিয়েশন থাকতে পারে। তো আমি একটা বিক্রিয়া লিখলাম, প্রোডাক্ট। তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমি বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা পদের সমানুপাতিক এইটা যদি আমি প্রয়োগ করতে চাই, খেয়াল করি বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে -dc/dt সমানুপাতিক। বিক্রিয়ক হচ্ছে বড় হাতের A বড় হাতের B, এগুলো বিক্রিয়ক। আর এই যে ছোট হাতের A, স্মল লেটার ছোট হাতের A বা ছোট হাতের B দেখছি, এগুলো বেসিক্যালি মোল সংখ্যা। তাহলে আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা লিখি, A এর ঘনমাত্রা C of A, B এর ঘনমাত্রা C of B, C for concentration, concentration of A, concentration of B। আমি বিক্রিয়কের ঘনমাত্রা লিখলাম। আমরা জানি যে সংশ্লিষ্ট মোল সংখ্যা কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। সংশ্লিষ্ট মোল সংখ্যা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। রাইট কিনা? এটা বুঝছি কিনা যে বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা, আর মোল সংখ্যাটা সবসময় পাওয়ার হয়ে যায়। এইটুকু বুঝছি কিনা সবাই একটু কমেন্ট সেকশনে ইয়েস স্যার লিখবো। একটু সবাই কমেন্ট সেকশনে ইয়েস স্যার লিখবো যদি শুধু এইটুকু বুঝছি কিনা যে আমরা যে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা পদের সমানুপাতিক, এইটুকু লিখছি কিনা, বুঝছি কিনা। কমেন্ট সেকশনে ইয়েস লিখবো, তাহলে আমরা বুঝে ফেলবো। যে বিক্রিয়ক এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা সমানুপাতিক আর মোল সংখ্যাগুলো সবসময় পাওয়ার হয়ে যায়, এটা বুঝছি। কাফিউদ্দিন, মেহবুব হাসান, শুভ, এসআর, আরাফাত, ফারহান, ইসরার, উম্মে হাবিবা, এসআর, ঠিক আছে। রাজু, আবরানা রাজু বুঝছি, আরিয়ান প্রান্ত বুঝছি। ওকে, থ্যাংক ইউ, বুঝছি মোটামুটি। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা, -dc/dt
ইকুয়ালস টু মানে আমরা এখানে কি করছি সি এ আর সি বি সমান সমান সি ধরিয়া এটাকে আমরা লিখে দিতে পারি এন ধরিয়া এই এনটাই বেসিক্যালি বিক্রিয়ার ক্রম। এখন এন হচ্ছে বিক্রিয়ার ক্রম বেসিক্যালি, বাট এনটাকে আমরা ডিফাইন করতে চাই যে আসলে এনটা কি আসলে। তাহলে আমরা এখানে কি করেছি দেখেন, কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কে যে পদগুলো ছিল এর আমরা মোল সংখ্যাটাকে কি করেছি ঘনমাত্রার ঘাত করেছি, বিক্রিয়ক সময়ের মোল সংখ্যাকে কি করেছি ঘনমাত্রার ঘাত করেছি। যখন এটা করতে পারি, যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সময়ের মোল সংখ্যাকে যখন ঘনমাত্রার ঘাত করা হচ্ছে, তখন আমরা বলতে পারি যে বিক্রিয়ার যে রাশিটা পাচ্ছি সেই রাশিটা হচ্ছে ঘনমাত্রা পদের কি সমানুপাতিক। এরকম বলা যায় কিনা? কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সময়ের মোল সংখ্যাকে ঘনমাত্রার ঘাতে উন্নীত করলে যে রাশিটা পাওয়া যায় সেই রাশিটা আসলে বিক্রিয়া হারের সমানুপাতিক হয়। তাহলে এই ঘনমাত্রার ঘাত এনটাকে বলা হবে ওই বিক্রিয়ার ক্রম। আমি বলে দিব, বাট ক্লিয়ার কিনা? আমরা কি করেছি বিক্রিয়ার মোল সংখ্যাকে ঘনমাত্রার ঘাতে উন্নীত করেছি। যখনই ঘাতে উন্নীত করেছি যে রাশিটা পাবো ওই রাশিটা হবে পরীক্ষালব্ধ এই বিক্রিয়া হারের সমানুপাতিক। তাহলে এই ঘনমাত্রার ঘাত এনটাকে বলবো আমরা ওই বিক্রিয়ার ক্রম। ক্লিয়ার কিনা? আমরা সংজ্ঞা লিখে দিব, বাট এনটা ক্লিয়ার কিনা? এনটা কিভাবে পাওয়া যাবে? যদি আমরা মোল সংখ্যাকে ঘনমাত্রার ঘাতে উন্নীত করি, তাহলে ঘনমাত্রার ঘাত যেটা পাবো এর ওইটা হবে ওই বিক্রিয়ার ক্রম। এটা ক্লিয়ার কিনা একটু দেখেন তো। আমরা কি করেছি ঘনমাত্রার ঘাতে নিয়ে গেছি, আমরা সংখ্যাটা লিখে দিচ্ছি, বাট বিক্রিয়ার ক্রমটা কি? বিক্রিয়ার ক্রম পাবো সবসময় ঘনমাত্রার ঘাত হিসাবে, সেটা আগে। প্রাকৃতিক ক্রিয়ার সন্নিবদ্ধ দ্বিপদ ক্রিয়ার একটা সংজ্ঞাটা লিখে ফেলি। কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের মোল সংখ্যাকে ঘনমাত্রার ঘাতে উন্নীত করলে, কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের মোল সংখ্যাকে ঘনমাত্রার ঘাতে উন্নীত করলে উন্নীত রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয়। উন্নীত রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয়। তাহলে ঘনমাত্রার ঘাত n হবে ওই বিক্রিয়ার ক্রম। তাহলে ঘনমাত্রার ঘাত n হবে ওই বিক্রিয়ার ক্রম। সবাই লিখে ফেলেছে আশা করি আমরা সবাই লিখে ফেলেছি। আরো যারা জয়েন করেনি তাদেরকে জয়েন করতে বলেন। আমরা কিন্তু মোটামুটি আলোচনার দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে। এখন আমরা যে কোনো রিঅ্যাকশন দিলে আমরা কোন ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া না দ্বিতীয় ক্রম বিক্রিয়া না কি বিক্রিয়া, সেটা আমরা বের করা শিখব। তো আমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল, সিম্পল একটা বিক্রিয়া দিয়ে দিল, আমি ধরে ফেললাম এই বিক্রিয়ার ক্রমটা কত? সবাই একটু বলার চেষ্টা করতে, কমেন্ট সেকশনে লিখি এই বিক্রিয়ার ক্রম কত, এই বিক্রিয়ার ক্রমটা কত, একটু সবাই কমেন্ট সেকশনে লিখবো যে এই বিক্রিয়ার ক্রম কত। এই যে বিক্রিয়াটা আমি দিয়েছি আপনাদের, এখানে ব্যতিক্রম আছে যেটা এমসিকিউ পড়ে, ব্যতিক্রম দুইটা বিক্রিয়ার ব্যতিক্রম আছে, সেই দুটো আমরা বলে দিব। আর এই বিক্রিয়াটার ক্রম কত কমেন্ট সেকশনে সবাই একটু বলবো। আপনার প্রশ্ন আমি বুঝতে পারি না বাবা।
বিক্রিয়ার ক্রমে যদি কারোর থাকে কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের মোল সংখ্যাকে কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের মোল সংখ্যাকে ঘনমাত্রার ঘাতে উন্নীত করলে উন্নীত রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয়, তাহলে ঘনমাত্রার ঘাত n হবে ওই বিক্রিয়ার ক্রম। ছোট হাতের n, স্মল লেটার n, ঘনমাত্রার ঘাত। পরে এটা আপনারা দেখে আবার সংখ্যাটা লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, পরে আবার তুলে নিতে পারবেন। ওকে, তো আমি কি বলেছি এই বিক্রিয়ার ক্রম কত? এই বিক্রিয়ার ক্রম শাইন কবির, রাফি, ওয়াদুদ, রাফিকুন অনেকে মন্তব্য করেছে 2। ভেরি নাইস। আমরা এটা যদি a চিন্তা করি, এটা b চিন্তা করি, দেখেন -dc/dt সমানুপাতিক c টু দি পাওয়ার a প্লাস b যদি চিন্তা করেন, এটা 1 আর 1, তাই না? তাহলে কত? 2। তাহলে a কত? n এর মান কত পেলাম আমি? 2 পেলাম। তাহলে এই বিক্রিয়াটার ক্রম কত? 2। ওকে, সিম্পল একটা রিঅ্যাকশন থেকে আমরা শিখলাম। এই গ্যাস গুলো কিন্তু লিখতে হবে। এই বিক্রিয়া বেসিক্যালি গ্যাসীয় রিঅ্যাকশন নিয়ে কিন্তু আমরা কাজ করব। বেশিরভাগই 95% রিঅ্যাকশন কিন্তু গ্যাসীয় রিঅ্যাকশন, আর এই যে জি এগুলো কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখন আমি একটা বিক্রিয়া দিব, এই বিক্রিয়ার ক্রম কত আপনারা বলার চেষ্টা করবেন। নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এখান থেকে পাওয়া যায় নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এই বিক্রিয়াটা আমরা কমেন্ট করার চেষ্টা করি। কমেন্ট করবে। আপনার ফোনে প্রবলেম আছে, ভিডিও এবং সাউন্ড নিয়ে কোনো প্রবলেম আছে কিনা আমরা একটু কমেন্ট সেকশনে জানাই। কোনো সাউন্ড সিস্টেম বা ভিডিও নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। রাফিউদ্দিন, হৃদয় মিয়া 2 মন্তব্য করেছে, রাফিউদ্দিন 1 মন্তব্য করেছে, জায়েদ 2 মন্তব্য করেছে। ঠিক, আসলে এটা যেহেতু মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 2, আসলে ক্রম 2 হওয়ার কথা, কিন্তু না, এই বিক্রিয়ার ক্রম হচ্ছে 1। এটা একটা ব্যতিক্রম বিক্রিয়া, এটা মনে রাখতে হবে। এইটার কারণ হিসেবে বলি, এই বিক্রিয়াটা আসলে 2টা স্টেপে ঘটে। তো ফার্স্ট একটা স্টেপ এত ধীরে ঘটে যে ওটাকে আমরা কোনো হারের ভিতরে তুলনায় করতে পারি না। শুধু এই বিক্রিয়াটা মুখস্থ রাখবো, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডকে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন পাই, এই বিক্রিয়াটার ক্রম আমরা 1 মুখস্থ রাখবো ফর এমসিকিউ। এর ক্রম কিন্তু 2 হবে না, এইটা ব্যতিক্রম। এই একটা ব্যতিক্রম আর একটা ব্যতিক্রম আমরা দেখাবো। এই দুটা ব্যতিক্রম আছে, সব মোটামুটি যা আছে আপনি হিসাব করে বের করে দিলেই চলবে। তাহলে এই বিক্রিয়াটার ক্রম আমরা 1 মনে রাখবো। কারণ হিসেবে কি, এই বিক্রিয়ার 2টা স্টেপ। এত ফাস্ট একটা বিক্রিয়া, এত ধীরে ঘটে একটা স্টেপ, যেটাকে আমরা ক্রমের ভিতরে আনতে পারি না। ক্রম আসলে ধাপের উপরে নির্ধারণ করে, ধাপের উপরে বিক্রিয়াটা কত ধাপে ঘটে তার উপরে ক্রম নির্ধারণ করে। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় সবাই একটু ইয়েস স্যার লিখি। আর ভিডিও তো ক্লিয়ার আছে, কোথাও কোনো সমস্যা নেই, সাউন্ড সেকশনে মনে হয় কোনো প্রবলেম নাই মনে হয়। ঠিক আছে কিনা? সবাই ক্লিয়ার কিনা? এই বিক্রিয়াটার ক্রম যে 1, এটা আমরা 2 না বলে 1 করব, এটা ক্লিয়ার কিনা একটু বলি তো সবাই। ওকে, ক্লিয়ার। এখন দেখেন এস্টারের আদ্র বিশ্লেষণ একটা বিক্রিয়া দেখাবো। এই বিক্রিয়াটার ক্রম কত হওয়ার কথা? এস্টারের আদ্র বিশ্লেষণ মনে রাখবেন।
দেখেন এই বিক্রিয়াটার ক্রম কিন্তু দেখেন মূল সংখ্যা 1 আর 1 2 হওয়ার কথা, এই বিক্রিয়াটার ক্রম হওয়ার কথা 2, কিন্তু আসলে এটা দেখেন যদিও বিক্রিয়াটার ক্রম মনে হলে আপাত দৃষ্টিতে 2 মনে হলে এটা প্রথম ক্রমের ন্যায় আচরণ করে। কারণটা দেখেন এই বিক্রিয়ায় পানির ঘনমাত্রা এত বেশি থাকে বা পানি এত বেশি পরিমাণ লাগে, এই বিক্রিয়াটা পানির ঘনমাত্রার উপর নির্ভর করে না, শুধুমাত্র ইথাইল অ্যাসিটেটের ঘনমাত্রার উপর নির্ভর করে। এই যে অর্থাৎ এটাকে দ্বিআণবিক মনে হলেও এটা প্রথম ক্রমের ন্যায় আচরণ করে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় শব্দ একাণবিক বিক্রিয়া। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া মূলত দ্বিআণবিক কিন্তু একাণবিকের ন্যায় আচরণ করে, যে কোনো একটা উপাদানের ঘনমাত্রা এত বেশি থাকবে যে ওই বিক্রিয়াটা ওই উপাদানের ঘনমাত্রার উপর নির্ভর করবে না, এরকম যদি অবস্থা হয় সেই ধরনের বিক্রিয়াকে বলি আমরা ছদ্ম একাণবিক বিক্রিয়া। মনে রাখবো এটা অ্যাসিড আদ্র বিশ্লেষণে একটা মনে রাখবো, এই দুটো ব্যতিক্রম মনে রাখবো, ডাইনাইট্রোজেন পেন্টক্সাইডের ক্রম 1 মনে রাখবো, আর অ্যাসিড আদ্র বিশ্লেষণ এটা একটা শব্দ একাণবিক বিক্রিয়া, এটা হলো ক্রম 1 আমরা মনে রাখবো। ক্লিয়ার? এটা একাণবিক বা ক্রম 1 শব্দ একাণবিক বিক্রিয়া। ক্লিয়ার কিনা? যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটা উপাদানের ঘনমাত্রা এত বেশি থাকে, যেমন অ্যাসিডের আদ্র বিশ্লেষণে পানির পরিমাণ কিন্তু অনেক বেশি লাগে, অর্থাৎ এই বিক্রিয়াটা পানির ঘনমাত্রার উপর নির্ভর করে না, শুধুমাত্র এই অ্যাস্টার ইথাইল অ্যাসিটেট অ্যাস্টার কনসি ডাবল আর মূলক এটা অ্যাস্টার আপনারা বুঝতে পারছেন, শুধুমাত্র এই অ্যাস্টারের ঘনমাত্রার উপরে নির্ভর করে। এই জন্য এটা একাণবিকের ন্যায় আচরণ করে। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া মূলত দ্বিআণবিক কিন্তু একাণবিকের ন্যায় আচরণ করে তাদেরকে বলা হয় শব্দ একাণবিক বিক্রিয়া। সংজ্ঞাটা লিখে নিব, শব্দ একাণবিক বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়া মূলত দ্বিআণবিক, যে সমস্ত বিক্রিয়া মূলত দ্বিআণবিক কিন্তু একাণবিকের ন্যায় আচরণ করে, যে সমস্ত বিক্রিয়া মূলত দ্বিআণবিক কিন্তু একাণবিকের ন্যায় আচরণ করে তাদেরকে শব্দ একাণবিক বিক্রিয়া বলে। ক্লিয়ার কিনা? কমেন্ট সেকশনে সবাই লিখবে শব্দ একাণবিক বিক্রিয়া। ক্লিয়ার কিনা? স্বর্ণভদ্র ক্লিয়ার কিনা? রাফিউদ্দিন ক্লিয়ার কিনা একটু বলবো। শুধুমাত্র পানির ঘনমাত্রা বেশি থাকে শুধু অ্যাসিড আদ্র বিশ্লেষণ এই বিক্রিয়াটাই, আর অন্যগুলো সব ঠিক আছে, ক্রম নির্ণয় আর কোথাও কোনো প্রবলেম নেই। যেগুলো ব্যতিক্রম ছিল মোটামুটি আমরা আপনাদের যা পরীক্ষা আসে সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করেছি। রাফিউদ্দিন এস, স্বর্ণভদ্র দীপা এস কমেন্ট করে তাদের সমস্যা ছিল মোটামুটি ক্লিয়ার। ওকে, এখন আমরা বেগ ধ্রুবক শিখে ফেললাম, বিক্রিয়ার ক্রম শিখে ফেললাম। এখন আসবো আমরা সংঘর্ষ তত্ত্ব। বিক্রিয়ার হার তত্ত্ব সমূহ। এখন আমরা করব সংঘর্ষ তত্ত্ব। তো আপনি যদি কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে চান, সংঘর্ষ তত্ত্ব এই থিওরিতে বলা আছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা ঘটাতে চাই আমাকে 3টা শর্ত পালন করতে হবে। কয়টা? 3টা। যদি কোনো রাসায়নিক বিক্রিয়া আমি ঘটাতে চাই 3টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়ায় অণু অংশগ্রহণ করতে পারে, পরমাণু অংশগ্রহণ করতে পারে, আয়ন অংশগ্রহণ করবে, অর্থাৎ অণু পরমাণু বা আয়নের মধ্যে সংঘর্ষ ঘটাতে হবে বা সংঘর্ষ হবে। প্রথম তত্ত্ব অণু পরমাণু বা আয়ন, অণু পরমাণু আয়নের মধ্যে সংঘর্ষ ঘটবে। এখন আমরা যদি সংঘর্ষ যখন ঘটাবো এটা কিন্তু একটা মিনিমাম একটা শক্তি প্রয়োগ করতে হবে, একটা পর্যাপ্ত পরিমাণ শক্তি আমাকে প্রয়োগ করতে হবে। যতক্ষণ না ওই পর্যন্ত আমরা শক্তি প্রয়োগ করব না, শক্তির রেঞ্জ ওই পর্যন্ত অতিক্রম করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রিয়াকশন হবে না। জাস্ট আমরা ঢের দেখা যায় কিছু কিছু রিয়াকশন আছে জাস্ট দুটো অ্যাড করলেই কিন্তু রিয়াকশন হয়, আবার কিছু কিছু রিয়াকশন আছে দুটো অ্যাড করার পর আমাকে ঝাঁকাতে হয়, তারপর আবার কিছু কিছু রিয়াকশন আছে ঝাঁকানোর পরেও কিন্তু বিক্রিয়া হয় না, আমাকে আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। অর্থাৎ এক একটা বিক্রিয়ার জন্য আমাদের শক্তি যেটা আমরা প্রয়োগ করি তার পরিমাণ কিন্তু এক এক রকম, রাইট?
তাহলে আমার শক্তি প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমার প্রয়োগকৃত শক্তি কিন্তু সমান না। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যদি আমাকে ঘটাতে হয়, নাম্বার 2 যে করতে পর্যাপ্ত শক্তি প্রয়োগ করতে হবে। পর্যাপ্ত শক্তি প্রয়োগ। এই পর্যাপ্ত শক্তি কতটুকু? যতটুকু আমরা দিলে বিক্রিয়াটা হয়, অর্থাৎ ন্যূনতম যতটুকু শক্তি প্রয়োগ করলে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, শক্তির পরিমাণের একটা নাম হচ্ছে সক্রিয়ণ শক্তি। আমরা একটা তথ্য লিখে রাখবো, সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি বলে ইংরেজিতে। এটা একটু আমি লিখে দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভেশন এনার্জি ন্যূনতম যতটুকু শক্তি প্রয়োগ করলে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, শক্তির পরিমাণকে সক্রিয় শক্তি বলে। নোট করবো সব। এক ভাগ পরে সক্রিয় শক্তি, এই সক্রিয় শক্তিটা এক ভাগ পরে এটা পরিমাণকে সক্রিয় শক্তি বলে। ন্যূনতম যতটুকু শক্তি প্রয়োগ করলে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, শক্তির পরিমাণকে সক্রিয় শক্তি বলে। অথবা ন্যূনতম যতটুকু শক্তি প্রয়োগ করা হলে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া অংশগ্রহণ করে, এভাবে লেখা যায়। বা বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য অনুসমূহকে যতটুকু শক্তি লাগে সেই পরিমাণকে আমরা বলি সক্রিয় শক্তি। তাহলে নাম্বার তথ্য, যখন কোনো বিক্রিয়া হবে তখন সে অণু, পরমাণু বা আয়নের মধ্যে আমার সংঘর্ষ ঘটাতে হবে, নাম্বার 1 তথ্য। নাম্বার 2, যদি এদের মধ্যে যখন আমরা সংঘর্ষ ঘটাবো, ইচ্ছা মতো সংঘর্ষ করলে হবে না, পর্যাপ্ত শক্তি প্রয়োগ করে কিন্তু আমাকে সংঘর্ষটা ঘটাতে হবে। এরপরে যে তথ্যটা নাম্বার 3, আমরা যখন সংঘর্ষ ঘটাবো এলোপাতাড়ি যে কোনো দিক থেকে কিন্তু সংঘর্ষ ঘটানো যাবে না, এদের একটা নির্দিষ্ট দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন থাকবে। নাম্বার 3 নাম্বার তথ্য, বিক্রিয়া সংঘটনে নির্দিষ্ট দিক বিন্যাস, নির্দিষ্ট দিক বিন্যাস থাকবে। অর্থাৎ এটা একটা অ্যাঙ্গেলে একটা নির্দিষ্ট দিকে আমার এই বিক্রিয়াটা ঘটবে। এটা যদি আমরা বোঝানোর চেষ্টা করি যে দিক বিন্যাসটা আসলে কেমন, দেখেন দিক বিন্যাসটা যদি আমরা বলার চেষ্টা করি যে ক্লোরোফর্ম লিখলাম, এখন এখানে আমি ক্লোরিনটা মনে করেন যোগ করতে চাচ্ছি। এখন ক্লোরিন এই দিক থেকে আক্রমণ করবে না এই দিক থেকে আক্রমণ করবে? আপনি যদি চিন্তা করেন এই ক্লোরিন গুলো যদি আমরা একই ধরনের গ্রুপ চিন্তা করি, এদিকে কিন্তু 3টা বড় বড় গ্রুপ আছে, তাহলে ক্লোরিন কিন্তু আমার এই দিকে কিন্তু আক্রমণ করবে না। ক্লোরিন আমার আক্রমণ করবে কোন দিকে? এই দিকে। এই হাইড্রোজেনকেও সরিয়ে ফেলবে, কারণ এই দিকে কিন্তু ওর আক্রমণের জন্য উপযুক্ত ওরিয়েন্টেশন বা দিক বিন্যাসও পাবে না, এই দিক থেকে কিন্তু আক্রমণ করবে না। আমাকে এখানে যদি বিক্রিয়াটা ঘটাতে হয়, আমাকে এই পাশ থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিতে হবে। ক্লিয়ার কিনা? নির্দিষ্ট দিক বিন্যাস। অর্থাৎ আমার দিকে দেখতে হবে কোন পাশ থেকে আমাকে গ্রুপগুলো অপসারণ করা বা গ্রুপগুলো যুক্ত করা সহজ, সেই পাশ থেকে আমার আক্রমণটা ঘটাতে হবে। ক্লিয়ার? তাহলে আমার এই যে সংঘর্ষ তত্ত্ব 3টা তথ্য বললাম, এই 3টা তথ্য ক্লিয়ার কিনা? সংঘর্ষ তত্ত্ব অনেক সময় অনুধাবনের পরে সংঘর্ষ তত্ত্বের এই 3টা তথ্য লেখা লাগে যে অণু, পরমাণু বা আয়নের মধ্যে সংঘর্ষ ঘটাতে হবে, নাম্বার 1 তথ্য। নাম্বার 2, যখন আমরা সংঘর্ষ ঘটাবো অবশ্যই পর্যাপ্ত শক্তি প্রয়োগ করতে হবে। আমাকে পর্যাপ্ত শক্তি প্রয়োগ না করলে কিন্তু কখনোই সংঘর্ষটা হবে না। আর নাম্বার 3 হচ্ছে আমরা এলোপাতাড়ি সংঘর্ষ ঘটাতে পারবো না, একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট দিক বিন্যাসে আমাকে সংঘর্ষটা ঘটাতে হবে। সংঘর্ষ তত্ত্ব ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় কমেন্ট সেকশনে ইয়েস স্যার বা ডান লিখবো, তাহলে আমরা বুঝে ফেলবো যে হ্যাঁ আমরা এটা বুঝছি। সংঘর্ষ তত্ত্ব ক্লিয়ার কিনা? এরপর আমরা বিক্রিয়ার অবস্থা তত্ত্বে আসবো, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা গ্রাফিক্যালি ব্যাখ্যা দিব বিক্রিয়ার অবস্থা তত্ত্বে, গ্রাফিক্যালি ব্যাখ্যা।
এটা ক্লিয়ার কিনা আমরা বলার চেষ্টা করব। আবহেনা রাজু, রাফি এস স্যার, স্বর্ণভদ্র, দীপা এস স্যার, রাফি উদ্দিন ডান, মেহেদি হাসান এস স্যার। মেহেদি হাসান কি পরে জয়েন করলেন নাকি? মেহেদি হাসান, আবির এস স্যার, ইব্রাহিম ডান, মেহবুব, জায়েদ, সাজিদ শাওন ইয়েস, তাসিম শাওন। আপনার সাজিদ শাওন আপনার আনসারটা পেয়ে যাবেন, আপনি যেটা দিয়েছেন ওটা আমরা দিয়ে দিব। ডান স্যার, তাসিম ওকে ইয়েস স্যার, বেশিরভাগই ক্লিয়ার, মুয়াজ্জেদ ক্লিয়ার ওকে। এখন আমরা বিক্রিয়া হারে আরেকটা তত্ত্ব, বিক্রিয়ার অবস্থা তত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা সংঘর্ষ তত্ত্ব আমরা ক্লিক করে ফেললাম, সংঘর্ষ তত্ত্বটা মুছে দিই। এখন আমরা বিক্রিয়ার অবস্থা তত্ত্ব আসবো। তো এটা আমাকে গ্রাফিক্যালি বুঝতে হবে অবস্থা তত্ত্ব। খেয়াল করি, এদিকে আমরা শক্তি দিয়ে দিই, কিলোজুল পার মোল এদিকে দিয়ে দিই, যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80 দিয়ে দিই। 10, 20, 50, 60, 70, 80 ওকে। আর এদিকে আমরা শক্তি দিব, কোন কোন বইতে স্থিতি শক্তি লেখা আছে, পোটেনশিয়াল এনার্জি লেখা আছে, সেটা লিখলেও চলবে, শুধু শক্তি লেখেন কোনো সমস্যা নেই। আর এদিকে আমরা বিক্রিয়ার অগ্রগামিতা বা বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে এরকম আমরা বিক্রিয়ার ধারা লিখে দিই, বা বিক্রিয়ার অগ্রগামিতা, বিক্রিয়ার ধারা, অর্থাৎ বিক্রিয়াগুলো আমরা এদিক থেকে ঘটাচ্ছি আর এদিকে এনার্জি লেভেল। আমি খেয়াল করি এখানে আমার বিক্রিয়ক আছে, চিন্তা করেন বিক্রিয়ক থেকে সরাসরি কিন্তু আমার এই উৎপাদে চলে যাওয়া সম্ভব না। তো যদি চিন্তা করেন যে আমি বিক্রিয়ক থেকে সরাসরি এখানে উৎপাদে চলে যাব, না, যে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি ঘটাতে হয় তাহলে কিন্তু তাকে একটা শক্তির বাধা অতিক্রম করতে হয়। যতক্ষণ না শক্তির বাধা অতিক্রম করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও কিন্তু একটা প্রোডাক্টে পরিণত হতে পারবে না। আমি যদি এখানে একটা দেয়াল দিকে দিই, এখানে একটা দেয়াল তুলে দিলাম, তাহলে বিক্রিয়কগুলো দেখেন এরা ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ও কি করবে, এই যে ক্রমাগত শক্তি হারায় এই যে শীর্ষে উঠে যাবে, শীর্ষে ওঠার পরে এরপর আবার শক্তিও প্রডিউস করবে, উৎপন্ন করবে, উৎপন্ন করেও এই উৎপাদে পরিণত হবে। অর্থাৎ এই যে একটা শক্তি বাধা অতিক্রম করতে হয়, এটাকে আমরা পর্যাপ্ত শক্তি বলছি, ন্যূনতম একটা শক্তি বাধা বলছি। এই শক্তি যতক্ষণ না অতিক্রম করবে কোনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারবে না। এই যে অবস্থাটা, এইটাকে বলা হয়, এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। বা এটাকে আমরা সক্রিয় জটিল অবস্থাও বলি, সক্রিয় জটিল অবস্থাও বলি এটাকে। এর আর একটা ট্রানজিশনাল স্টেট, টিএস, সংক্ষেপে টিএস, ট্রানজিশনাল স্টেট এটাকে বলে। ঠিক আছে, তাহলে আমি বিক্রিয়ক থেকে যদি আমাকে উৎপাদে পরিণত হতে হয় তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, একটা শক্তির বাধা অতিক্রম করতে হবে। তাহলে খেয়াল করেন, আমি যদি চিন্তা করি যে আমার উৎপাদের শক্তি কিন্তু 60, এখান থেকে অনেক মেসেজ পাওয়া যাবে। আমি এখান থেকে ডেলেইস এর মান বের করতে পারবো, আমি অ্যাক্টিভেশন এনার্জির মান বের করতে পারবো, এবং এই বিক্রিয়াটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, দ্যাট ইজ তাপ উৎপাদী না তাপহারী, সেটাও আমি মন্তব্য করতে পারবো। আমি যদি খেয়াল করি উৎপাদের শক্তি কিন্তু 60 কিলোজুল, আর যদি বিক্রিয়কের চিন্তা করেন 40 কিলোজুল, আর উৎপাদের শক্তি কতটুকু, 60 কিলোজুল। তাহলে আপনি কিন্তু এখান থেকে ডেলেইসটা বের করতে পারবেন। ডেলেইসটা কি, তাহলে উৎপাদের শক্তি থেকে আমি যদি বিক্রিয়কের শক্তিটা মাইনাস করে দিই তাহলে আমি পেলাম 20 কিলোজুল পার মোল। তাহলে এটা কিন্তু একটা তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এই অবস্থা থেকে কিন্তু আমরা তাপ উৎপাদী বা তাপহারী মন্তব্য করতে পারি। আর
আর সক্রিয়ণ শক্তি তাহলে আমরা ডেল এইচ বের করলাম। আর সক্রিয়ণ শক্তি কিভাবে বের করতে হয় খেয়াল করেন, এই যে বিক্রয়কের যে অবস্থা এখান থেকে এই যে জটিল অবস্থা এই পর্যন্ত দূরত্বটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলি, ই অফ এ সক্রিয়ণ শক্তি। অর্থাৎ আমার সক্রিয়ণ শক্তির মান কত হবে, ই যদি আমরা বলতে চাই জটিল অবস্থার শক্তি, এটা আগে আসবে মাইনাস তাহলে 80 আর আমার বিক্রয়ক অবস্থায় 40, তাহলে এটা কত আসলো প্লাস 40 কিলোজুল সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তিটা কি হবে, জটিল অবস্থায় সক্রিয় জটিল অবস্থায় শক্তি থেকে বিক্রিয়ক অবস্থায় শক্তিটা মাইনাস করে দিতে হবে, তাহলে আমরা অ্যাক্টিভেশন এনার্জি পাবো। ওকে, আর উৎপাদন থেকে যদি বিক্রিয়ক আমরা মাইনাস করে দিই তাহলে ডেল এস এর মানটা পাবো। ক্লিয়ার কিনা? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে বাকি আমি নেটওয়ার্ক প্রবলেম আছে কোনো, আমি তো এখানে কোনো নেটওয়ার্কের প্রবলেম দেখি না, সবই ক্লিয়ার। এটা বুঝছে কিনা, এটা বুঝছে কিনা সবাই মন্তব্য করব। ঝর্ণা পদ্ধতি পাই ইয়েস, আমরা এটা আমরা ডেলাইস এবং অ্যাক্টিভেশন এনার্জি বের করার সূত্রটাও লিখে দেব, বাট গ্রাফিক্যালি আমি আরো একটু দেখাবো। দেখেন বিক্রিয়াটা কিভাবে হয়, এটা কি ক্লিয়ার কিনা? হুসাইন এমডি জায়েদ ক্লিয়ার, ওয়াদুদ ক্লিয়ার, আর মামুন ক্লিয়ার, ইয়েস স্যার ডান, হাবিবুর রহমান ইয়েস স্যার, ওকে, আর কেউ ইয়েস স্যার, মেহবুব হাসান ইয়েস স্যার, আসলে ইয়েস স্যার বলছো, রাইট। এখন দেখেন এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই, মনে করেন ইনিশিয়াল অবস্থায় বিক্রিয়াটা কিভাবে হয় দেখেন, মনে করেন A প্লাস BC ছিল একটা বিক্রিয়া, তার মানে আমি যদি বলতে চাই এর ভিতরে কিন্তু কোনো বন্ধন নেই, একেবারে 0% বন্ধন, বাট B আর C এর মধ্যে বন্ধনটা কি 100%, রাইট? তাহলে এর ভিতরে কিন্তু বন্ধন নাই 0, আর B আর C এর মধ্যে 100% বন্ধন। ক্লিয়ার? যখন এই চূড়ায় পৌঁছাবে তখন দেখেন A এই বির সাথে বা সির সাথে বন্ধন গঠন করতে চাইবে এবং আরেকটা ভাঙবে, এটা যেটাকে আমরা ট্রানজিশনাল স্টেপ বলি, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে এখানে হ্যাশট্যাগ দিবেন, এটাকে বলি আমরা সক্রিয় জটিল অবস্থা। তাহলে দেখেন যখনই আমরা পর্যাপ্ত শক্তি প্রয়োগ করেছি, শক্তি কতটুকু প্রয়োগ করেছি 40 থেকে 80, তার মানে এই যে 40 কিলোজুল পার মোল, কেউ যদি 39.99 কিলোজুল পার মোল শক্তি প্রয়োগ করে এই বিক্রিয়া কিন্তু হবে না। অর্থাৎ এই বিক্রিয়া ঘটানোর জন্য আমার প্রয়োজনীয় শক্তি কতটুকু 40 কিলোজুল পার মোলের একটা ফোঁটা 1.001 কিলোজুল পার মোল যদি কম পরিমাণ শক্তি প্রয়োগ করে এই বিক্রিয়া কিন্তু ঘটবে না। আবার কোনো কোনো বিক্রিয়া ঘটাতে আমার 20 কিলোজুল পার মোল লাগতে পারে, আবার 50 কিলোজুল পার মোল লাগতে পারে, আর যতটুকু লাগবে ঠিক ততটুকু আমাকে প্রয়োগ করতে হবে, ওর এক ফোঁটা কমও না ওর এক ফোঁটা বেশিও না, রাইট? ওকে, তাহলে আমি যখন উৎপাদ পাবো, যখনই পর্যাপ্ত শক্তি প্রয়োগ করা হবে, বিক্রিয়কের যে অবস্থা আর উৎপাদের অবস্থা কিন্তু একেবারে নতুন অবস্থা হবে, বিন্দু মাত্র এদের সাথে মিল থাকবে না। অর্থাৎ AB প্লাস সিও তৈরি হতে পারে অথবা AC প্লাস বিও তৈরি হতে পারে, সেটা আপনার সিদ্ধান্ত। আমি আমার ভালো লাগলো AB প্লাস সি করে দিলাম। এই অবশ্যই এইটা হচ্ছে আমার বিশেষ শক্তি, এই যে এই অবস্থা, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার কিনা? এটা একটু তুলে ফেলবো সবাই, সবার জন্য 40 সেকেন্ড টাইম এটা তুলে ফেলবো। এটা বিক্রিয়ক, রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট তুলে ফেলবো এটা, আর এটা হচ্ছে ট্রানজিশনাল স্টেট, এটা সবাই তুলে ফেলবো। 40 সেকেন্ড টাইম সবাই তুলে ফেলবো, এবং এটা বুঝতে থাকলে আমরা সবাই এটা তুলে ফেলবো সব ক্ষেত্রে এই বিক্রিয়ার উপরে। এরপর আমরা আরো একটা ছবি দিয়ে আমরা বের করে দেখাবো, ডেলাইস আপনারা বের করবেন, আপনাদের উপরে কোশ্চেন ছেড়ে দিব, অ্যাক্টিভেশন এনার্জি বা ডেলাইস এর ভ্যালু আপনারা বের করে আমাকে দেখাবেন। এটা তুলে নিব সবাই, এবং বুঝে থাকলে ইয়েস স্যার লিখি, কমেন্ট সেকশনে ইয়েস স্যার লিখি সবাই, এটা বুঝে থাকলে। স্যার মোয়াজ ডান, তারপর এটা তুলে ফেলেন
সবাই এটা তুলে ফেলেন ট্রানজিশন এই হ্যাশট্যাগ দিবেন জটিল অবস্থায় হ্যাশট্যাগ দিবেন অনেকে হ্যাশট্যাগটা দেন না হ্যাশট্যাগটা বেসিক্যালি জটিল অবস্থা বোঝায় বিভিন্ন বইতে বিভিন্নভাবে লিখছে বাট আমরা সব সময় যেটা বেটার সেটাকে আমরা বেছে নিব যেটা আমাদের কাছে বেটার লাগে সেটা আমরা নিব ওকে 22-23 প্রকার বই আমরা পড়বো বাট বেটার অপশনটা সবসময় আমরা চয়েস করব যেটা বেটার সেটা যেটা আমরা বুঝছি সবাই ওকে তো এখন আমি একটা ম্যাথ দেই আপনারা ডেইলিস এর ভ্যালু এবং অ্যাক্টিভেশন এনার্জি বের করবেন এবং বিগ ডাটা তাপ উৎপাদন আর তাপ হারি সেটা মন্তব্য করবেন ক্লিয়ার নাম্বার 1 ডেইলিস বের করবেন নাম্বার 2 অ্যাক্টিভেশন এনার্জি বের করবেন নাম্বার 3 এটা তাপ উৎপাদন আর তাপ হারি মন্তব্য করবেন Delay is what activation energy what ताप उत्पत्ति और ताप हारी এটা বের করেন সবার জন্য যে আগে বের করতে পারবেন তার নামটা আমরা কমেন্ট সেকশনে জানাই দিব যে সবার আগে বের করতে পারবেন সবার আগে পারবেন তার নামটা আমরা কমেন্ট সেকশনে জানাই দিব ডেইলিস এর ভ্যালু অ্যাক্টিভেশন এনার্জি এবং এরপরে আমরা সূত্রটা কিভাবে সূত্রটা পুরোটা পড়ে পড়ে লিখে দিব সুন্দর করে বাট আপনারা বইয়ে করে নরমালি বের করেন সবগুলো একসাথে মন্তব্য করতে -20 আমি তো কিছুই বুঝছি না কিসের মান -20 এক তিনটাই মন্তব্য একসাথে করবেন সাইন কবি -20 50 তাপারি 0 ডেলেইস 50 অ্যাক্টিভেশন এনার্জি -20 -20 +50 তাপ উৎপাদী আচ্ছা এটা তাপ উৎপাদী ওকে আমি সাইন কবির যেটা মন্তব্য করছে মনে হয় তাপ হারি কেন বাবা ডেলেইস এর মান মাইনাস বাট তাপ হারি হয়ে গেল কেন ওকে অনেকেই বলার চেষ্টা করতেছেন ভেরি গুড তাপ উৎপাদী অ্যাক্টিভেশন এনার্জি আর একটা মেসেজ হলো অ্যাক্টিভেশন এনার্জির মান কোনো নেগেটিভ হবে না সবসময় পজিটিভ হবে ডেলেইস এর মান যদি উপরে থাকে আমার এই মাথাটা ডেলেইস এর মান পজিটিভ হবে আর মাথা যদি নিচে নামে ডেলেইস এর মান নেগেটিভ হবে সোজা এখানে বোঝা যাচ্ছে কি উৎপাদ অবস্থায় শক্তি কত ডেলেইস উৎপাদের শক্তি কত এটা 10 মাইনাস বিক্রিয়ক অবস্থায় শক্তি কত আমার 30 তার মানে আমার কত বের হলো -20 কিলোজুল পার মোল তার মানে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী রাইট যেহেতু ডেলেইস এর মান নেগেটিভ আর ডেলেইস এর মান পজিটিভ বের হলে তাই মাথায় রাখবেন যদি লেগটা নিচে নেমে যায় তখন তাপ উৎপাদী বিক্রিয়া হবে এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে আর যদি মাথায় চলে যায় তখন এন্ডোথার্মিক আর এর অ্যাক্টিভেশন এনার্জি আমরা যদি বের করতে চাই এটা জটিল অবস্থায় শক্তি কত আমার 80 মাইনাস বিক্রিয়কের শক্তি কত 30 দ্যাট ইজ প্লাস ছিল দেবেন 50 কিলোজুল পার মোল অনেকে এটা বের করতে পেরেছেন তাহলে জটিল অবস্থায় শক্তি থেকে বিক্রিয়ক অবস্থায় শক্তি মাইনাস করলে অ্যাক্টিভেশন এনার্জি পাওয়া যাবে আর উৎপাদ অবস্থার শক্তি থেকে বিক্রিয়ক অবস্থার শক্তি আমরা যদি বিয়োগ করে দিই তখন আমরা পাবো ডেলেইস এর মান ক্লিয়ার কিনা সবাই যদি বুঝে থেকে অনেকেই পেরেছেন অ্যাক্টিভেশন এনার্জি 70 কেন হবে বা বিক্রিয়ক অবস্থার শক্তি উৎপাদ না এই যে বিক্রিয়কের শক্তি মাইনাস করতে হবে জটিল অবস্থা থেকে এই জটিল অবস্থা থেকে বিক্রিয়কের শক্তি এইটুকু হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি উৎপাদ না ক্লিয়ার স্বর্ণভদ্র দীপা ইয়েস স্যার ক্লিয়ার আরো দু একজনের কাছ থেকে আমরা নিব
হৃদয় মিয়া ইয়েস স্যার। আর কেউ? ইয়েস স্যার, যদি এটা বুঝে থাকি আর যদি কারো কোশ্চেনটাকে পুরো ক্লিয়ার কিনা এখন ডেল এক্স বের করবেন উৎপাদ মাইনাস বিক্রয়, আমি সূত্রটা লিখে দিচ্ছি আবার বোর্ডের উপরে, সূত্রটা সবাই খাতায় লিখে ফেলবেন। মহাজ সবাই ইয়েস স্যার, ভেরি গুড। আমরা সূত্রটা তুলে দিচ্ছি, ডেল এক্স আর এটা বের করার সূত্র লিখে দিচ্ছি। তাহলে ডেল এক্স লিখব উৎপাদ অবস্থায় শক্তি মাইনাস বিক্রিয়ক অবস্থায় শক্তি। আর অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি বলি আমরা সক্রিয়ণ শক্তি। এটা কিভাবে পাবো? সকৃত জটিল অবস্থায় শক্তি, সকৃত জটিল অবস্থায় শক্তি মাইনাস বিক্রিয়ক, সবসময় বিক্রিয়কটা শেষে, বিক্রিয়ক অবস্থায় শক্তি। এটা সবাই তুলে ফেলি। 30 সেকেন্ড টাইম এটা তোলার জন্য, 30 সেকেন্ড টাইম। আমরা কিন্তু এখনো গুরুত্বপূর্ণ যে অংশ অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, সেই জায়গায় কিন্তু এখনো যায়নি। বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার প্রভাব সংশ্লিষ্ট যেটা অ্যাক্টিভেশন এনার্জি, সে জায়গায় আমরা যাব। এটা সবাই বুঝছে কিনা? সক্রিয়ণ শক্তির উপরে সিকিউ, আপনাদের ওখান থেকে আমরা ম্যাথ কিভাবে আসে, সিকিউ কিভাবে আসে আমরা দেখাবো সক্রিয়ণ শক্তির উপরে। ওকে, এটা সূত্রটা সবাই তুলে ফেলেছে? ইয়েস স্যার, ডান স্যার, সবাই তুলেছি? তুলে ফেললে ইয়েস লিখি। সবাই তুলে ফেলেছি? মানে উৎপাদ অবস্থায় শক্তি মাইনাস বিক্রিয়ক অবস্থায় শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে সকৃত জটিল অবস্থায় শক্তি মাইনাস বিক্রিয়ক অবস্থায় শক্তি। ওকে, সবাই আমরা তুলে ফেলছি? ওকে, বিক্রিয়ার অবস্থা তত্ত্ব হয়ে গেল। এখন আমরা সক্রিয় শক্তি নিয়ে আলোচনা করব। তার আগে একটা এমসিকিউ পড়ে বারবার, যে বিক্রিয়া হারের উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামক, 6টা জিনিস আছে নিয়ামক, সেই 6টা আমরা লিখে দেবো, 6টা মুখস্থ রাখবেন। যেটা এমসিকিউতে যেটা অপশনটা পাবেন না সেটা আপনারা ওখান থেকে তুলে দিবেন। সবাই এটা নোট করে ফেলবো। বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। প্রথমে আছে দেখেন তাপমাত্রা, এরপরে আছে ঘনমাত্রা, এরপর আছে দেখেন চাপ। চাপ আসলে গ্যাসীয় রিঅ্যাকশনের ক্ষেত্রে। এরপর আছে দেখেন আলো। এরপর আছে দেখেন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এরপর আছে দেখেন প্রভাবক বা অনুঘটক। প্রভাবক বা অনুঘটক, এই 6টা জিনিস। তার মধ্যে আমরা ঘনমাত্রাটা মোটামুটি দেখে ফেলেছি। আজকে তাপমাত্রা করতে যাই সক্রিয় শক্তি শিখে ফেলবো। আর নেক্সট ক্লাসে আমরা এগুলো বলা হয়েছে, শুধু এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেখেন এই 6টা তথ্য লিখে ফেলেন। বিক্রিয়া হারের উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ সবাই দিলে ফেলুন। তাপমাত্রা, ঘনমাত্রা, চাপ বেসিক্যালি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আলো, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং প্রভাবক বা অনুঘটক। সবাইটা তুলে ফেলি। তোলা হয়ে গেলে কমেন্ট সেকশনে ইয়েস লিখি। সবাই তোলা হয়ে গেলে ইয়েস লিখি কমেন্ট সেকশনে।
সবাই কমপ্লিট হয়ে গেলে। লিটু লিটু এত দেরি কেন? লিটু আসাদুজ্জামান লিটু, ওকে তোলা হয়ে গেছে, আমার মনে হয় সবাই তোলা হয়ে গেছে। তো আমরা আজকে দেখেন এই বিক্রিয়া হারের উপরে প্রভাব বিস্তারকারী যে নিয়ামক, আমরা তাপমাত্রার প্রভাব, বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার প্রভাব আলোচনা করব। এই প্রভাব আলোচনা করতে যে সক্রিয় শক্তি সম্পর্কে আমরা ডিটেইলস শিখব, কিভাবে সক্রিয় শক্তি বের করতে হয়, তাপমাত্রা যদি চেঞ্জ করে আমার সক্রিয় শক্তি কিভাবে বাড়ে কমে, অর্থাৎ বিক্রিয়া হারের উপরে সক্রিয় শক্তির প্রভাবটা আমরা এখন বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার প্রভাব আমরা এখন বলার চেষ্টা করব। ঠিক আছে, সবাই রেডি? ওকে। বিক্রিয়া হারের উপরে বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার প্রভাব, এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এটা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী আর্হেনিয়াস একটা সমীকরণ দিয়েছে। এই ভদ্রলোকের সমীকরণের উপরে ভিত্তি করে আমরা এটা ব্যাখ্যা দিয়ে থাকি। খেয়াল করেন, যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন আমার বিক্রিয়ার হার কি পরিবর্তন হয় দেখেন। যখন আমরা তাপমাত্রা বাড়াই তখন অণুসমূহের গতিবেগ বেড়ে যায়। নোট করেন, তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধিতে অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি পায়। অনেক সময় এমসিকিউ পড়ে বিক্রিয়া অংশগ্রহণকারী অণুর সংখ্যা বাড়ে, একটু নোট করব। অণুর সংখ্যা বাড়ে, বিক্রিয়া অংশগ্রহণকারী অণুর সংখ্যা বাড়ে, আলটিমেটলি বিক্রিয়ার হার বাড়ে। যখনই তাপমাত্রা বাড়া হবে সিস্টেমের অণুসমূহের মধ্যে কিন্তু গতিবেগ বেড়ে যাবে। যখনই গতিবেগ বেড়ে যায় অণুসমূহের ভিতরে সংঘর্ষের মাত্রার পরিমাণও বেড়ে যাবে। আর যখন সংঘর্ষের মাত্রা বেড়ে যাবে তখন বেশি সংখ্যক অণু কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর যখনই বিক্রিয়ায় বেশি সংখ্যক অণু অংশগ্রহণ করবে ওই বিক্রিয়ার হার কিন্তু বেড়ে যাবে। সবাই ক্লিয়ার কিনা? তাপমাত্রা বাড়ালে কি হয়, এখন আমরা সমীকরণে যাব, বাট তাপমাত্রা বাড়ালে কি অবস্থাটা সেটা আমরা একটু বলার চেষ্টা করেছি। এটা বুঝেছেন কিনা? তাপমাত্রা বৃদ্ধিতে কি অবস্থা হয়, এটা ক্লিয়ার কিনা? এখন থেকে কিন্তু এই সক্রিয় শক্তির উপর আমরা এখন সমীকরণে যাব, ম্যাথে যাব। আমাদের 10-15টা মিনিট সময় দিতে হবে কিন্তু, ঠিক আছে? সবাই এগ্রি করছে? ওকে, কেউ এখান থেকে সরবো না। এখন যা করবো কিন্তু ফর সিকিউ কিন্তু। ওকে, এখন দেখেন এই বিক্রিয়াটা, এই হারের উপরে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য আর্হেনিয়াস, বিজ্ঞানী আর্হেনিয়াস একটা সমীকরণ দিয়েছেন। সমীকরণটা এরকম। এখানে দেখেন বিক্রিয়ার হারের কিন্তু কোনো বিষয় নাই, কিন্তু এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে বিক্রিয়ার হার কোনটা, বোঝা যাচ্ছে না। বাট এখান থেকে আমরা বুঝতে পারছি কিন্তু তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় হার কিন্তু বেগ ধ্রুবক কিন্তু বাড়ে। আবার দেখেন এই বেগ ধ্রুবকটা কিন্তু এর কিন্তু সমানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারি যে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়ে। এই সমীকরণে কিন্তু বিক্রিয়ার হার সম্পর্কিত কোনো পদ নাই, বাট আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাপমাত্রা যখন বাড়ানো হচ্ছে এই যে বেগ ধ্রুবক বাড়ছে, আর বেগ ধ্রুবক বাড়া মানে বিক্রিয়ার হার বাড়া, সেই হিসেবে আমরা বলতে পারি। যাই হোক, ওটা আমার উদ্দেশ্য না। এই সমীকরণটাকে আমরা এখন কোথায় নিয়ে যাবো দেখেন। এখানে দেখেন এটা তো আমরা বুঝতেই পারছি বেগ ধ্রুবক, এ হচ্ছে আর্হেনিয়াস ধ্রুবক, যেহেতু
এটা আর্হেনিয়াস সমীকরণ আমরা একটু লিখে রাখি। এই বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য আর্হেনিয়াস এই ভদ্রলোক এই সমীকরণটা দিয়েছেন, আর্হেনিয়াস সমীকরণ। আর্হেনিয়াস সমীকরণ এই হচ্ছে আর্হেনিয়াস ধ্রুবক। এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। আর আপনারা সবাই জানেন মোলার গ্যাস ধ্রুবক, আর এটা হচ্ছে কেলভিন তাপমাত্রা। সবাইকে এই পরিচয় লিখে দিলাম, প্রত্যেকটা পরিচয় লিখে। এটা ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা বেসিক্যালি। আপনারা যখন লগের ই বেস 10 ভিত্তিক লগ আমরা সবাই এটা তাহলে পরিচয় দিয়ে দিচ্ছি আর্হেনিয়াস সমীকরণে। তাহলে বিক্রিয়া হারের উপরে তাপমাত্রার প্রভাব যখন আমরা ব্যাখ্যা করি তখন আর্হেনিয়াস সমীকরণে আমরা লিখি। ওকে, সবাই পরিচয়গুলো লিখে ফেলেছি? সবাই পরিচয়গুলো ইয়েস স্যার, পরিচয়গুলো লিখে একটু ইয়েস স্যার ডান লিখে তো পরিচয়গুলো লেখা হয়ে গেলে পরিচয়গুলো লেখা হয়ে গেলে একটু ডান লিখি, ইয়েস স্যার লিখি, যখন পরিচয় হয়ে যাবে লেখা হয়ে যাবে। এখন দেখেন এই সমীকরণের উভয় পক্ষে লন দেন, তাহলে এটাকে আমরা লিখতে পারি লন কে সমান সমান লন এ মাইনাস এ বাই আর টি, কারণ লন এর মান হচ্ছে 1। ক্লিয়ার? এটাকে দেখেন আমরা একটু এ বাই আর টি প্লাস লন এ লেখা যায় কিনা? লনটাকে যদি আমরা লগে নিয়ে যেতাম তাহলে এটাকে এরকম লেখা যেত লগ এ সমান সমান মাইনাস এ বাই 2.303 ইনটু আর প্লাস লগ এ। এটা এক নাম্বার সমীকরণ, এটাকে মডারেশন করলাম 2, কারণ লন সমান সমান 2.303 ইনটু লগ। ক্যালকুলেশনটা বুঝেছেন কিনা সবাই কমেন্ট সেকশনে ইয়েস স্যার লেখেন, সবাই কমেন্ট সেকশনে ইয়েস স্যার লেখেন। ক্যালকুলেশন বুঝেছে কিনা কমেন্ট সেকশনে সবাই ইয়েস স্যার লিখবো। লনটাকে লগে নিয়ে গেছি, কমেন্ট সেকশনে সবাই ইয়েস স্যার লিখবো। আর এই সমীকরণটা কিন্তু আমাকে একটু মুখস্থ রাখতে হবে। একবার দেখলে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এক দুবার দেখলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা বুঝছে কিনা, ক্লিয়ার কিনা? মুয়াজ ইয়েস স্যার, তানভীর ইলাহি ইয়েস স্যার, স্বর্ণবদ্ধ দীপা ইয়েস স্যার, ইব্রাহিম, হাবিবুর রহমান, ইদানিয়া, আব্দুল ওয়াদুদ কোথায় বলছেন একটু বলবেন? দেখেন এখানে লন কে সমান সমান লন এ লন এর মান 1 বাদ দিয়ে দিয়েছি, এ বাই আর কে তুলছি। এরপরে এ বাই আর কে টা জাস্ট এই পাশে নিয়ে এসে পরে লন এখানে নিয়ে এসে লন সমান সমান লগ 2.303 ইনটু লগ, অর্থাৎ সব জায়গায় পরে 2.303 দিয়ে ভাগ করে দিয়েছি। এখান থেকে আর এখান থেকে চলে গেছে, এখানে 2.303 থেকে গেছে। ক্লিয়ার কিনা? তারপর ওয়াদুদ ক্লিয়ার কিনা? আবার দেখেন লন কে সমান সমান লন এ লন এর মান 1 বাদ দিয়ে দিছি মাইনাস এ বাই আর টি, মাইনাস এ বাই আর টি টা আগে নিয়ে আসছি প্লাস লন এ। ঠিক আছে, জাস্ট এটা থেকে লনটাকে আমি লগে কনভার্ট করেছি। লন সমান সমান 2.303 ইনটু লগ, 2.303 ছিল, এখানে 2.303 ইনটু লগ ছিল, বাট 2.303 দিয়ে ভাগ করে দিয়েছি। এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে, এখানে 2.303 থেকে গেছে। ক্লিয়ার কিনা? এরপর ক্লিয়ার কিনা? আবির এটা হচ্ছে কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা বড় হাতে টি। আবির লিখুন স্যার টি কই? ও সরি নিচে একটা টি, টিটা দেওয়া হয় না, টিটা একটু দিয়ে নেন, টিটা হবে না।
এটা তো হবে। এখন এটা দেখেন y is equal to mx plus c এর সাথে যদি আমরা তুলনা করি, এই সমীকরণটাকে দেখেন যদি তুলনা করি, তাহলে আমি দেখেন কি লিখতে পারি, y সমান আমি log কেও লিখতে পারি or ln কেও লিখতে পারি, রাইট। ঢাল m সমান মাইনাস a বাই r লিখতে পারি তখন ln, আবার আমি ঢাল a বাই 2.303 ইনটু r ও লিখতে পারি, রাইট কিনা। আর x এর মান হচ্ছে 1 বাই d। ln থাকলে a বাই r আর log থাকলে মাইনাস a বাই 2.303 r, আর x এর মান হচ্ছে 1 বাই d, আর c হচ্ছে আপনার ln a হতে পারে অথবা log a হতে পারে। এটা বুঝছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে লিখো। এটা বুঝছে কিনা? সাজেশন ঋতু, ইয়েস স্যার। এটা বুঝছে কিনা সবাই একটু তো y = mx + c এর সাথে আমরা তুলনা করছি সমীকরণটাকে। এখন দেখেন আমাকে প্রশ্ন করলাম অ্যাক্টিভেশন এনার্জির মান কত। পরীক্ষায় কোশ্চেন আসে এইভাবে লেখচিত্র দিয়ে দেয়, অ্যাক্টিভেশন এনার্জির মান কত। কোশ্চেনটা দেখেন সবাই। অ্যাক্টিভেশন এনার্জি বের করার চেষ্টা করেন, আমাকে উত্তরটা বলেন। এটা আমি যদি সমীকরণটা, এখানে কিন্তু তাপমাত্রা একটা, তাপমাত্রা কিন্তু আমরা কোনো পরিবর্তন করা শিখি না। এখানে যে সমীকরণটা পেয়েছে একটাই তাপমাত্রা T, আমরা তাপমাত্রা পরিবর্তনে যাব, দুটো তাপমাত্রায় নিয়ে যাব, জাস্ট এটা লিখে দেখার উপর পরে। কি বের করতে পেরেছে आंसर? আমি লন কে দিয়েছি তো, তাহলে দেখেন ঢাল এখানে লন কে দিয়েছি, তাহলে ঢাল কি হবে? ঢালের মান হবে মাইনাস a বাই r। তাহলে ঢাল কত? মাইনাস 50 a বাই r। তাহলে e কত আসলো? 50 r, আর 50 ইনটু r এর মান কত হবে? 8.314, যা আসবে কত জুল পার মোল পার এত জুল অ্যাক্টিভেশন এনার্জি, এটা জুল পার মোল পার কেলভিন। ক্লিয়ার কিনা দেখেন। আর যদি আমরা লগ দিয়ে দেয় তখন মাইনাস a বাই 2.303, আর আমি আরো একটা দেখাবো, বাট এটাকে ক্লিয়ার কিনা দেখেন। সাজিদ শাওন, কি সমস্যা? আপনার ফোনে প্রবলেম? আর জাহিদ রহমান মুয়াজ উত্তর দিয়েছে 415 পয়েন্ট, যা আসে উত্তর আসবে যা সেটাই 8 দিয়ে 50।
415 পয়েন্ট সামথিং উত্তর আসবে। 415.7, হ্যাঁ বেশিরভাগ উত্তর ঠিক আছে। সাজিদ সামান ঠিক আছে, স্বর্ণভদ্র ঠিক আছে। ওকে, তাহলে আমাকে যদি লেখটা এইভাবে দিয়ে দিত, রাফিউদ্দিনের আনসার কই? আচ্ছা, এখন যদি আমাকে এইভাবে দিয়ে দিত, log k 1/d, ঢালের মান -70, তাহলে আমি এখানে অ্যাক্টিভেশন এনার্জির মান কি পাবো বের করার চেষ্টা করি। এটা বের করার চেষ্টা করি। আমার এখন লগ কে এগেইনস্ট, আমাকে খেয়াল রাখতে হবে লেগটা লন এর এগেইনস্টে দিচ্ছে না লগ এর এগেইনস্টে দিচ্ছে। ওকে, আমরা আর 5-6 মিনিট হলে আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আর শুধু জাস্ট দুটো ভিন্ন তাপমাত্রাটাকে নিয়ে যেতে হবে, একটা ম্যাথ করবো আমরা। আর এটা দ্রুত বের করে ফেলেন, আপনারা পারার কথা। তাহলে যখন লগ দিয়ে দেবে তখন আমার ঢাল কি হবে বলেন তো? 30। আমি উত্তর বের করে ফেলেছে, মুয়াদ অলরেডি উত্তর বের করে ফেলেছে। তাহলে যখন আমার লগ দিয়ে দেবে তখন আমার ঢালের মান কি হবে? -2.303 ইনটু r, আর লন দিলে শুধু ইয়ার 2.30 দিয়ে আসবে। ঢালের মান 70, অ্যাক্টিভেশন এনার্জির মান হচ্ছে 70 ইনটু 2.303 ইনটু r, যা আসবে কত? এই জুলগুলো সব বানান করে লেখা ভালো কিন্তু, হ্যাঁ যে না লিখে যে ওই জুল একবার বানান করে লিখে করো। আব্দুল ওয়াদুদ পারছে, আইজান প্রান্ত পারছে, আব্দুল হালিম মুর্শিদ পারছে। তাহলে এখন আমরা কিন্তু এতক্ষণ ধরে কিন্তু একটি তাপমাত্রা শিখলাম। এখন যদি তাপমাত্রা আমাকে ভেরিয়েশন করে দেয় তখন কি হবে? যদি তাপমাত্রা আমার ভেরিয়েশন করে দেয় যে আমার 40 ছিল ইনিশিয়াল, 40 থেকে আমি 50 ডিগ্রিতে গেলাম, আমার বিক্রিয়াহারের কি পরিবর্তন হবে? বা 50-এ ছিলাম 80-তে গেলাম, আমার বিক্রিয়াহারের কি পরিবর্তন হবে? এরকম অনেকে পেরেছেন, ঠিক আছে। নীরব মাহফুজ পেরেছেন, ইদানিয়া পেরেছেন, আবির আহমেদ পেরেছেন, ভেরি গুড। ওকে, ভেরি গুড। এখন দুটি ভিন্ন তাপমাত্রা, এটা আমরা শিখে ফেললাম। আপনাদের খাতায় যে 1 নম্বর সমীকরণটা আছে ওটা থেকে আমরা এগোবো। আমি 1 নম্বর সমীকরণটা দেখেন লিখে রাখছি, এখানে লিখি ln k সমান সমান -a/r প্লাস ln k। এটা 1 নম্বর সমীকরণ ছিল। তাহলে দুটি ভিন্ন তাপমাত্রা, T1 ও T2 তাপমাত্রায় হার ধ্রুবক K1 ও K2 হলে 1 implies 1 নম্বরকে আমরা লিখতে পারি ln K1 সমান সমান -a/r ছিল, সরি, a/r into 1/T1 plus ln a, এবং ln K2 সমান -a/r 1/T2 plus ln a। তাহলে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। বা 3 2 আর 3 ধরি আমরা। এখন 3 থেকে 2 বিয়োগ করে দিলে আমরা ইকুয়েশন পেয়ে যাব। implies ln K2/K1 সমান সমান e ln এ চলে গেল, a/r আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 1/T1 minus 1/T2। এটাকে আমরা লিখে দিতে পারি ln K2/K1 সমান সমান a/r T2 minus T1/T1 into T2। তো
যদি এটাকে লগে নিয়ে যাই অথবা লগে নিয়ে গেলে লগ k2 বাই k1 তাহলে কি এ বাই এর সাথে সাথে কি আসবে 2.303 ইনটু r লনটাকে লগে লিখে দিই, এখানে লিখে দিই log k2 বাই k1 সমান এটাকে লিখে দেওয়া যায় a বাই 2.303 ইনটু r t2 মাইনাস t1 বাই k1 ইনটু t2। ক্যালকুলেশন বুঝেছি কিনা, কোথাও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে লিখবো, এরপর আমরা একটা জাস্ট ম্যাথ করলে আমরা এটা আমাদের আলোচনা মোটামুটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ক্যালকুলেশন বুঝেছি কিনা, কোথাও কোনো কোশ্চেন থাকলে বলবো, ক্যালকুলেশন নিয়ে কোথাও কোনো কোশ্চেন থাকলে বলবো। লং দিয়েও সূত্র লিখতে পারেন, আপনি লগ দিয়েও লিখতে পারেন। দেখেন ক্যালকুলেশনে কোথাও কোনো, হ্যাঁ লিখতে লিখতে শুয়ে পড়লাম, না শুয়ে পড়ে নিচে লেখা যাচ্ছিল না আর কি। মজ অনেক স্যার খুবই সহজ ক্যালকুলেশন, আপনি 1 মাইনাস 2 মাইনাস 3 করে করতে পারতেন, মানে k1 টা উপরে রাখতে পারতেন, সেটাও কোনো সমস্যা না, আপনার ইচ্ছা 2 মাইনাস 3 ও করতে পারেন, 3 মাইনাস 2 ও করতে পারেন, বাট এটা আমার কাছে বেটার লাগে, আমি এটা করছি। ক্লিয়ার? এখন আমরা একটা প্রুফ করব, একটা প্রমাণ দিব, সেই প্রমাণটা বই খুঁজে খাতা খুঁজে প্রমাণটা দেয়া নেই, মৌখিকভাবে বলা আছে বাট প্রমাণটা কোথাও দেয়া নেই, বাট আমরা প্রমাণটা দিব। এটা আপনারা ক্লিয়ার কিনা দেখেন। ইয়েস স্যার, আমি আলামিন ডান, সবাই ডান বলছে। তাহলে আমরা সূত্র পেয়ে গেছি, সূত্র সবাই মোটামুটি লিখে ফেলেছি, আমরা উপরে একটু লিখে রাখি সূত্রটা সুবিধার্থে। তাহলে আমরা সূত্র পেলাম ln k2 by k1 is equal to PA by R T2 minus T1 by T1 into T2। এটা আমরা মুছে দিলাম, সবার কাছে আসে আশা করি। এখন দেখেন পরীক্ষা করে দেখা গেছে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ানো হয় প্রতি 10 ডিগ্রি, অর্থাৎ 30 থেকে 40 এ গেলাম বা 40 থেকে 50 এ গেলাম, বিক্রিয়ার হার 2 গুণ, মতান্তরে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। 2 গুণ বলা ভেরি বেটার, বইতে 2 থেকে 3 গুণ লেখা আছে, আমরা দুটোই মনে রাখবো, বাট তাহলে আমরা নোট রাখবো প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 গুণ, মতান্তরে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। সবাই নোট করবো প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 10 ডিগ্রি বাড়লে 2 গুণ, যদি 20 ডিগ্রি বাড়ায় 4 গুণ বাড়বে, 30 ডিগ্রি বাড়ায় 6 গুণ বাড়বে, 40 ডিগ্রি বাড়ায় 8 গুণ বাড়বে। তাহলে এটা আমরা এখন আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব যে হ্যাঁ কিভাবে আমরা এটা দ্বিগুণ বাড়ে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। সবাই একটা ম্যাথ লিখে ফেলি প্রতি 10 ডিগ্রির জন্য। এটা তুলে ফেলছি সবাই মনে আশা করি। ওকে, আমরা ম্যাথ লিখি তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে দেখাও যে বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায়। E equals to 55 কিলোজুল। ওকে, এটা আমরা একটা প্রমাণ দেব যে কিভাবে বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি এখানে চেষ্টা করি, আমরা এই সূত্রে যদি ভ্যালু বসায় রাখেন ln k2 by k1 equals to এর মান 55 কিলোজুল, আমি আর এর মান বসাবো 8.314 জুলে। তাহলে এটাকে আমরা 1000 গুণ দিয়ে জুল তৈরি করে নিতে হবে। t
টি2 এর মান 310 মাইনাস এটা হচ্ছে 300, নিচেটি কত তাহলে 310 গুণ 300। ln k2 by k1 সমান সমান 0.77 এরকম আসবে মনে হয় 0. আমরা একটা ক্যালকুলেটর দিচ্ছি 0.711 এরকম আসবে। এটাকে যদি k2 by k1 লিখি ln ইনভার্স 0.711 k2 by k1 সমান সমান 2.03 সামথিং এরকম। এটাকে সামেশন অনলি 2 লেখা যায় বা k2 সমান সমান 2k1। দেখেন বিক্রিয়ার হার আমার যখন 27 থেকে 37 ডিগ্রিতে নিয়ে গেলাম 10 আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, বিক্রিয়ার হার কিন্তু আমার ইনিশিয়ালি k1 যেটা ছিল k2 আমার দ্বিগুণ হয়ে গেছে। ক্লিয়ার কিনা দেখেন। তাহলে কোনো কোয়ারি থাকলে বলেন, এরপর আমরা বাসার কাজ দুটো ম্যাথ দিয়ে দিব, বাসার কাজ করবেন আপনারা। এটা ক্লিয়ার কিনা আগে দেখেন। আমরা প্রমাণ করে দিলাম যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায়। প্রমাণ দেখেন। কোশ্চেন থাকলে বলেন এর উপরে ক্লিয়ার কিনা। তাহলে 10 ডিগ্রি বাড়ায় বিক্রিয়ার হার আমরা প্রমাণ দিয়ে দিয়েছি। আমরা বাসার কাজ দিব। ইয়েস স্যার, আরিয়ান প্রান্ত ইয়েস স্যার, ডান। আমরা এখন বাসার কাজ দিব। বাসার কাজ আপনারা তুলে নেবেন ম্যাথ। একটাই বাসার কাজ দেবো, ম্যাথটা করে আমার ইনবক্সে আপনারা পাঠিয়ে দিবেন। ওকে সবাই, এটা আমরা মুছে দিচ্ছি। সবাই আশা করি তুলে ফেলেছি। বাসার কাজ দিয়ে দিচ্ছি আমরা, দুইটা ম্যাথ বাসার কাজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাকে ইনবক্সে আপনারা পাঠিয়ে দিবেন। একটা ম্যাথ এর ভিতর দুটো ভাগ করে দিচ্ছি। সবাই এই ম্যাথ একটাই ম্যাথ, এটা কমপ্লিট করে আমার ইনবক্সে সবাই সেন্ড করবেন। ম্যাথটা তুলে নিয়ে এই ম্যাথটা কমপ্লিট করে আমার ইনবক্সে পাঠাবেন। যে যে পাঠাবেন আমরা এই নামগুলো নেক্সট কমেন্ট সেকশনে সবার বলবো যে যারা যারা এটা
আনসার দিবেন, আমরা সবার নামটা কমেন্টে বলে দেব নেক্সট ক্লাসে। আর এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড়, আমি চেষ্টা করব যেহেতু একটা করে সপ্তাহে 2টা ক্লাস নেওয়ার জন্য। আমরা আরেকটা ক্লাস আমরা নিব, আমরা জানাই দেব কবে নিব সেটা আপনাদের জানাই দেব। আমরা সবাইকে স্ট্যাটাসের মাধ্যমে জানাই দেব। আজকে ক্লাস সম্পর্কে আপনাদের মন্তব্য চাচ্ছি, ক্লাসটা কেমন লাগছে, তুলে ফেলছেন, অনেকে কমপ্লিট বলছেন। ক্লাস সম্পর্কে আপনাদের মন্তব্য, কারোর কোনো কারেকশন থাকে যে স্যার এরকম হলে আরো ভালো হতো, সেরকমও বলতে পারেন। এবং ক্লাস সম্পর্কে আপনাদের মন্তব্যটা আমাদেরকে জানালে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের অবস্থাটা কি, সেটা বুঝতে পারবো। আর আমরা এটা ইউটিউবেও দিয়ে দিই, আমার ইউটিউব চ্যানেলে এটা দিয়ে দিই। কারণটা হচ্ছে আপনারা যদি কখনো হারিয়ে ফেলেন, আবার এখানে সার্চ করলে আপনারা এটা পাবেন, ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। আবার বলে অনেকে ইউটিউব দেখতে একটু প্রবলেম হয়, 2 মিনিট 3 মিনিট দেখার পরে কিন্তু ইউটিউবটা ক্লিয়ার হয়, সাথে সাথে ক্লিয়ার হয় না। 2-3 মিনিট অনেক সময় নেট প্রবলেম থাকলে একটু আনক্লিয়ার দেখায়, বাট নেট যদি ভালো থাকে ক্লিয়ার দেখা যায়। আপনারা ওখান থেকে দেখবেন, এখানে নামাইও দেখতে পারেন, আপনাদের সিদ্ধান্ত। আমরা চাই আপনারা বেনিফিটেড হন, সেটা যেভাবে হোক। আবার এখানে আমাদের এই পেজে থাকবে, আমার ফেসবুক আইডিতে থাকবে, যা যেখান থেকে ভালো লাগে সেখান থেকে দেখে নেবেন, যেন আপনি বেনিফিটেড হন। সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আপনারা ভালো করেন, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর ক্লাস সম্পর্কে আপনাদের মন্তব্য চাচ্ছি, আপনাদের গঠনমূলক মন্তব্য, যেটা দেখে আমরা আশ্বস্ত হতে পারি যে আমাদের ক্লাস সম্পর্কে আমরা জানতে পারি, আমরা মন্তব্য করতে পারি। আর যদি যার যার প্রশ্ন থাকবে, যদি কারো কোনো প্রশ্ন থাকে যে আমার এই বিষয়ে আমার এখানে সমস্যা আছে, সেটা আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা সমাধান করে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের। সে সমাধান করে অনেকে দিচ্ছেনও, সেটা আমরা সমাধান করে দিচ্ছি অলরেডি। যার যা সমস্যা, সেকেন্ড ইয়ারে বেসিক্যালি সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে যার যেখানে প্রবলেম আছে সবাই আমাদেরকে জানাবেন। তো আমরা আজকে মোটামুটি এখানে তাহলে শেষ করবো আর কি। আর যদি কারোর কোনো কোয়ারি থাকে, আবার বলি, যদি যার কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, যেন কোনো সমস্যা না নিয়ে থাকে। আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, যারা এখনো অ্যাড হয় না, এরকম অনেকে থাকতে পারে। খুব বিষয় তো নয়, যারা অ্যাড হয় না এখনো ওই অনলাইন ক্লাসে, তাদেরকে বলেন, তাদেরকে অ্যাড হতে বলেন। কারণ এই ক্লাসগুলো হচ্ছে, এগুলো কিন্তু রিপিট কিন্তু হবে না কিন্তু, আর আবার কিন্তু এভাবে অর্থাৎ এখান থেকে দেখে নিতে হবে বা এখান থেকে আপনাদের হেল্প নিতে হবে। এই জন্য সবাইকে বলেন অ্যাড হতে, সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে বলেন, তাহলে কিন্তু পরে কিন্তু আবার এটা রিপিট করার সময় কিন্তু পাবো না আমরা, সময় কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ এই সময়টা তো আর ব্যাক পাওয়া যাবে না। এই জন্য সবাইকে ক্লাস করতে বলবেন। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।